শ্রীলা আচার্যের লেখা গল্প মণিকোঠা। রোজ সকালে তোর উঠতে লেট, আর 9টা বাজলেই না খেয়ে দৌড়াবি, আর ঘুমাস না। উঠে পড় সোনাই। বেশ উত্তেজিতভাবে গলা ঝাঁকিয়ে ওঠে তৃপ্তি। সোনাই হচ্ছে ওনার একমাত্র মেয়ে, যার নাম সৌরজা। সৌরজা বর্তমানে একটা রেপুটেটেড আইটি কোম্পানিতে চাকরি করে। রোজ রাতে ফেসবুকের দুনিয়ায় বিচরণের পর ঘুমোতে যায়, যার ফল সকালে ঘুম থেকে উঠতে দেরি আর মায়ের বকা খাওয়া। ঘুম থেকে উঠেই প্রায় হুড়ুহুড়ি শুরু করে সৌরজা। আজ আবার মিটিং, দেরি হলে বস একদম ফায়ারিং মোডে চলে আসে। জানালার ফাঁকের উঁকি মারা সরু আলোতেই বোঝা যাচ্ছে বেলা গড়াচ্ছে। 1 সেকেন্ডও নষ্ট না করে ঝটপট করে উঠে পড়ে সৌরজা। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। মনে মনে ভাবে, যদি অফিসটা বাড়ির কাছে হতো তাহলে আর একটু ঘুমোতে পারতাম। আসলে কাল রাতের ফোনটা আসার পর অনেকক্ষণ ঘুম আসতে দেরি হচ্ছিল। গলাটা খুব চেনা লাগছিল, কিন্তু ঠিক চিনতে পারছিল না সোনাই ইউরোপে সৌরজা। বাড়ি থেকে বেরিয়ে একটা নো রিফিউজাল ট্যাক্সি ধরে অফিসে পৌঁছালো সৌরজা। এখনও 9টা বাজতে ঠিক 30 সেকেন্ড বাকি। মোবাইলে টাইমটা দেখে মনে বেশ পুলক জেগে উঠল। যাক, লেট হয়নি। অফিসের দিবাকরদা বেশ হাসিখুশি মানুষ। অফিসে ঢুকতেই একগাল হেসে সুপ্রভাত জানাতে কার্পণ্য করে না। সৌরজা ব্যাগ নিজে টেবিলে রেখে সোজা মিটিং রুমে চলে আসে। যাক, বস এখনও আসেনি। মোবাইলটা টেবিলে রাখতেই একটা SMS, সেই কাল রাতের নাম্বারটা। বস ঢুকে পড়েছে, তাই আর SMSটা দেখার সুযোগ হয় না। মিটিং শুরু হলো যথাসময়ে। বস জানালো একটি আমেরিকান প্রজেক্ট এসেছে, তার জন্য কয়েকজনকে সিলেক্ট করা হয়েছে, তাই তাদের নিয়েই আজকের মিটিং। বস এটাও জানালো প্রজেক্ট যে যত এফিশিয়েন্টভাবে শেষ করবে তার মধ্যে প্রথম 3 জনকে আমেরিকা পাঠানো হবে। দীপ্ত শুনে তো প্রায় লাফ দেবার মতন অবস্থা। মিটিং শেষে দীপ্ত বলেই উঠল, তোরা দেখে নিস, আমার আমেরিকা যাওয়া কনফার্ম। সৌরজা অবশ্যই এই নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। কৌশিকও বেশ এক্সাইটেড, সেটা ওর মুখ চোখ দেখেই বুঝতে পারল সৌরজা। কৌশিকের বয়স 40 ছুঁই ছুঁই, এখনও অবিবাহিত। সৌরজার সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, খুব শীঘ্রই বিয়ের সম্ভাবনা আছে। সৌরজাও তো নয় করে 32 ছুঁয়ে গেল। অফিসের ছুটির পর বেরিয়ে কৌশিক সৌরজাকে বলল, কাল তো শনিবার, তুমি কি ফ্রি থাকবে? আমার ইচ্ছে আছে তোমায় নিয়ে একটু বেরোবো। সৌরজা সহজেই রাজি হয়ে যায়। কৌশিক সৌরজাকে বাড়িতে ড্রপ করে দিয়ে চলে যায়। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে টিভি চালিয়ে ফোনটা হাতে নিতে সকালের অচেনা নাম্বারটা চোখে পড়ল। যাই হোক, টিভি দেখায় মন দেয়। রাতে খেয়ে উঠে শুয়ে মোবাইল থেকে নেট অন করে হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করতে থাকে। চোখে পড়ে ওই অচেনা নাম্বারটা। কোনোভাবেই এই নম্বরটা চিনতে পারে না। ঠিক রাত 12টা ফোনটা বেজে ওঠে সৌরজার। ফোনটা ধরতেই ওপারে ভেসে ওঠে, কেমন আছো সৌরজা? বেশ কিছুদিন ধরে তোমায় দেখছি, কিন্তু তোমায় দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে। তুমি সুস্থ আছো দেখে খুব ভালো লাগলো। এখন আর কোনো কষ্ট হয় না তো? তোমার কথা রোজ মনে পড়ে। কতদিন ইচ্ছে হয়েছিল তোমায় গিয়ে একটু দেখে আসি। সত্যি বলি, নিজের আবেগকে চেপে রেখেছি। আসলে 10 বছর আগের কথা। যাক, তুমি সুস্থ আছো, আমার কাছে এটাই যথেষ্ট। সৌরজা বলে, আপনি কে? ততক্ষণে ফোন কেটে যাবার শব্দ আসে। সৌরজা চিন্তায় পড়ে। কৌশিক ছাড়া তেমন কোনো পুরুষের সাথে সেরকম গভীর সম্পর্ক কোনোদিনই ছিল না যে এইভাবে সৌরজার খবর নেবে। রাত বাড়ছে, চোখে খুব ঘুম। কাল আবার কৌশিকের সাথে বেরোতে হবে। সকাল প্রায় 7টা। ফোনে SMS, শুভ সকাল, ভালো থেকো। অবাক হয় সৌরজা, লোকটা কি আমায় বাড়িতেও ফলো করছে? ঘুম থেকে ওঠার সাথে সাথে মেসেজ। তৃপ্তি হাঁক দিয়ে বলে, আজ একটু চিলি চিকেন বানাবো? যদি খাবি তো বল, বাবাকে বাজারে পাঠাই। সৌরজা বলে, আজ থাক মা, আজ কৌশিকের সাথে বেরোবো, লাঞ্চ বাইরেই করব। মাথাটা গোলাচ্ছে, লোকটা কে? যাই হোক, বেলা 11টায় কৌশিক এলে ওরা বেরিয়ে পড়ে। লাঞ্চ করতে করতে কৌশিক বলে, যদি প্রজেক্ট কমপ্লিট করতে পারি তো আমেরিকা থেকে ফিরে এসেই আমাদের বিয়ে।
একটা খুশির ঝলক খেলে যায় সৌরজার মুখে। সারাদিন ঘুরে সন্ধেবেলা বাড়ি ফিরে আসে সৌরজা। সারাদিনের আনন্দে মনটা বেশ খুশি। ভাবতে থাকে কৌশিকের কথা, বিয়ের কথা, লাল বেনারসি, গয়না, সানাইয়ের আওয়াজ। কোনো একদিন ছিল যেদিন এই দিনটা ছিল শুধু স্বপ্ন, আজ তা সত্যির দোরগোড়ায়। রাতে শুয়ে ভাবতে থাকে নিজের ভবিষ্যৎ। হঠাৎ ঘোর কাটে ফোনের রিংটোনে। সময় ঠিক রাত 12টা। ফোনের ওপারে ভেসে আসে সেই স্বর, কেমন আছো সৌরজা? ফোনটা কানে ধরতেই সৌরজা বেশ অবাক হয়। আবার সেই কণ্ঠস্বর। ওপার থেকে ভেসে আসে, কেমন আছো সৌরজা? তুমি কিন্তু আগের থেকে বেশ সুন্দরী হয়ে গেছো। আর হবে নাই বা কেন, এখন যে তুমি পুরোপুরি সুস্থ। আজ বহুদিন বাদে তোমায় আবার রানী কালারের কুর্তিতে দেখলাম। আগেও এই রঙের জামাই তোমায় দেখেছি, ভারী সুন্দর লাগে তোমায় ওই রঙটায়। সঙ্গে যে ছিল সে বুঝি তোমার বয়ফ্রেন্ড? আমি তো ভেবেছিলাম আমার দেখা সেই সৌরজার হয়তো অনেক দিন আগেই বিয়ে হয়ে গেছে। রোজ তোমার হাসি মুখটা দূর থেকে দেখেই আমার শান্তি লাগে। অনেকটা রাত হলো, যাও ঘুমিয়ে পড়ো। কাল তো আশা করি ছুটি তোমার। থাক, কাল যদি বাড়ির বাইরে বের না হও তাহলে তোমার দেখা মিলবে না। ওকে, গুড নাইট, ভালো থেকো। সৌরজা আজও যেই জিজ্ঞাসা করতে যায় আপনি কে, দুম করে ফোনটা কেটে যায়। আজ সত্যি একটু চিন্তায় পড়ে সৌরজা। লোকটা রোজ ওকে দেখছে আর এখনও বুঝে উঠতে পারছে না লোকটা কে। মনে মনে ভাবে, আমার অসুস্থতার খবর তো খুব পুরনো কাছের দু একজন বন্ধু ছাড়া বাইরের আর কেউ জানে না। আর লোকটা এমনভাবে কথা বলে তাতে মনে হয় লোকটা ওকে বহুদিন ধরেই চেনে। ঘুম জোরালো হতে থাকে সৌরজার চোখে। সকাল 7টা ফোনে মেসেজ, শুভ সকাল, ভালো থেকো। উফ, লোকটা আমার ঘরে হিডেন ক্যামেরা ফিট করলো নাকি? ঘুম থেকে উঠতে না উঠতেই SMS, আজ তো রবিবার, আপাতত বাড়িতেই থাকবো। আজ আর লোকটা ফলো করতে পারবে না। রবিবার বাড়িতে সবার সাথে বেশ হইচইতে কেটে যায়। পুজোর পর আজ মাসি, মেসো আর ভাই এসেছে। সারাদিন প্রচুর আড্ডা, সিনেমা দেখা, এই করেই কেটে যায়। আজ রাতে আর কোনো ফোন আসে না। সোমবার অফিসে পৌঁছাতেই নতুন প্রজেক্টের কাজ শুরু। দুপুরে লাঞ্চের সময় ফোনে SMS, লাঞ্চ করেছো? আজ অবধি কৌশিক এইভাবে কখনো খবর নেয়নি। গত বছর যখন ব্যাঙ্গালোরে গিয়েছিল কৌশিক, শুধুমাত্র 2 দিন ফোন করেছিল। আজ অফিসের পর কৌশিক বলে, আজ আমার নতুন ফ্ল্যাট দেখে আসবে চলো। মা বলেছে আমেরিকা যাওয়ার আগে গৃহপ্রবেশটা করে নিতে। আফটার অল বিয়ের পর তো ওখানেই আমরা থাকবো। সৌরজা বলে, থাকবো তো বটে, কিন্তু ফ্ল্যাটটা তো পুরো নিজের ইচ্ছেতেই সাজালে। আমারও কিছু ভালো লাগা আছে কৌশিক। ডোন্ট বি ইমোশনাল। সব তো তাড়াহুড়োতে হয়েছে জানোই। আজ একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। গাড়ি এসে থামলো ফ্ল্যাটের নিচে। লিফটে উঠে সোজা 2nd ফ্লোর। কৌশিক চাবি খোলে। ফ্ল্যাটটা অন্ধকার। ঘরের নাইট ল্যাম্পগুলো জ্বালায় কৌশিক। সৌরজা আলো জ্বালাতে গেলে বাধা দেয় কৌশিক। অন্ধকারের মৃদু আলোয় কাছে টেনে নেয় সৌরজাকে। সৌরজা বাধা দেবার চেষ্টা করলেও কৌশিক কিছুই শুনতে চায় না। কৌশিকের আদরে প্রায় বিধ্বস্ত হতে থাকে সৌরজা। হঠাৎ কৌশিক এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে পড়ে। বলে, তোমার যদি আমার সাথে ইন্টিমেট হতে কোনো প্রবলেম হয় তাহলে এই রিলেশন এগোবার কি কোনো প্রয়োজন আছে? প্লিজ সোনাই, স্টপ দিস। সৌরজা বলে, আমি অনেকবার তোমায় আমার প্রবলেমটা জানাতে চেয়েছি, কিন্তু তুমি তো কিছুই শুনতে চাও না। কৌশিক আর কিছু না বলে সোজা গাড়িতে গিয়ে বসে। সৌরজাকে বাড়িতে ড্রপ করে কোনো কথা না বলেই চলে যায় কৌশিক। রাতে কিছু না খেয়েই শুয়ে পড়ে সৌরজা। ঠিক রাত 12টা। আবার ফোন। আজ সৌরজা নিজেই বলে ওঠে, বলুন কি বলার আছে। ফোনের ওপার থেকে বলে, আজ বুঝি সোনাইয়ের রাগ হয়েছে? আজ তো অফিসের পরে তোমরা বেরিয়েছিলে, ঝগড়া হয়েছে বুঝি? থাক, আজ ঘুমাও, কাল কথা হবে। সৌরজা বলে, আপনি আমার ডাকনাম জানলেন কি করে? কিন্তু আজও ফোন কেটে যায়। সকালে উঠেই অফিস। প্রজেক্টটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। অফিস থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তবে রাত 12টার ফোনটার অভ্যাস হয়ে গেছে।
মা বাবার পর একমাত্র এই ফোনের ওপারের মানুষটাই রোজ ও কেমন আছে সেটা জানতে চায়। অফিসের কাজের প্রেশার বাড়ছে দিন দিন। কৌশিক আজ একটা কথা বলে, শোনাই, তোমার তো পাসপোর্ট নেই, চলো তোমার ব্লাড গ্রুপ চেক করে কনফার্ম করে নিই। আর একটা কথা, আমাদের থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে নেব। সৌরজা বলে, ওকে ফাইন, ভালোই হলো। আজ তোমাকে অনেক কিছু বলার আছে, আজ শুনতে হবে তোমায়। অফিসের পর ওরা একটা কফি শপে এসে বসে। সৌরজা বলতে শুরু করে। কফি শপে বসে কৌশিক দুটো কোল্ড কফির অর্ডার দেয়। বাইরে বেশ গরম, পুজো শেষ, কিন্তু এখনও ঠান্ডার কোনো লেশমাত্র নেই। কফি শপের এসির মধ্যেও সৌরজা ঘামছে। আজ অনেক অজানা সত্য কৌশিককে জানাতে হবে। কৌশিক বলে, বলো কি বলবে। সৌরজা কফিতে এক চুমুক দিয়ে শুরু করে। জানো কৌশিক, আজ থেকে 10 বছর আগে আমার বোন ম্যারো চেঞ্জ হয়েছে। কৌশিক বলে, হোয়াট? আরও ক্রেজি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ইয়ার্কি মারার একটা লিমিট থাকে শোনাই। সৌরজা বলে, আমি ইয়ার্কি মারছি না, সত্যি বলছি। সৌরজা ডুবে যায় অতীতের হাতছানিতে। ক্লাস 7 আমি ইন্টার স্কুল ড্যান্স কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। প্রাইজ নিতে স্টেজে উঠে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। সবাই ভেবেছিল হয়তো খুব দুর্বল হয়ে পড়েছি। ডাক্তার দেখানো হলো, সেরকম কোনো কিছু ডাক্তার বুঝতে পারল না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি মাঝে মাঝে জ্বর আসতো, সেইভাবে অসুস্থ হতাম না। কিন্তু উচ্চ মাধ্যমিকের পর প্রায় শরীরটা খারাপ হতে থাকলো, জ্বরটা বেশ প্রায়শই আসতে থাকলো। মা বাবা ডাক্তার দেখালে ডাক্তার কিছু ব্লাড টেস্ট দেয়। বেশ কিছু টেস্টের পর ধরা পড়ে ব্লাড ক্যান্সার। তবে বোন ম্যারো চেঞ্জ করলে আমি পুরোপুরি সুস্থ হতে পারবো। রোগটা খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু সমস্যা হলো সঠিক বোন ম্যারো না পেলে আমার সুস্থ হওয়া কোনো মতেই সম্ভব নয়। বাবা মা প্রচুর ডাক্তারের সাথে যোগাযোগ করেন, কোনো উপায়ই বের হয় না। ব্লাড চেঞ্জ চলতে থাকে। কিছু মাস বাদে সেটাও অস্বাভাবিক হয়ে পড়ে। কৌশিক মাথা ঝাঁকিয়ে ওঠে। প্লিজ শোনাই, এবার থামাও তোমার গল্প। তুমি তো দেখছি আইটি ফার্ম ছেড়ে লেখিকা হলে ভালো গল্প লিখতে ডিয়ার। যাই বলো, তোমার গল্প বেশ ইন্টারেস্টিং। এবার থামো, চলো এবার উঠি। সকালে আসার সময় ব্লাড দিয়ে এলাম, দেখি আজ রাতের মধ্যে রিপোর্ট পাই কি না। বিশ্বাস করো শোনাই, দীপ্তর মতন এটাও আমার ড্রিম প্রজেক্ট। যদি ভালো অপরচুনিটি পাই তো আমরা ওখানেই সেটেল হতে পারি। শুধু আমেরিকা কেন, আমরা তার আশপাশের দেশগুলোতেই ভালো অফার পেতে পারি। আমাদের বেশ একটা বাড়ি থাকবে। আমাদের ব্যাচের অনেকেই তো ওখানে সেটেলড। আমি তো ওদের সাথে কন্ট্যাক্ট করতে শুরু করে দিয়েছি। তবে আমাদের বস কিন্তু বেশ দারুণ। এই প্রজেক্টের জন্য সোজা আমেরিকা। উফ, ভাবলেই কেমন একটা আনন্দ লাগছে শোনাই। রিয়েলি আই লাভ ইউ, ইউ আর রিয়েলি লাকি ফর মি। সৌরজা কৌশিকের এত আনন্দের রেশে ব্যাঘাত ঘটাতে খুব একটা ইচ্ছে প্রকাশ করে না, কিন্তু সত্যি তো জানাতেই হবে। এত বড় একটা ঘটনা লুকিয়ে যাওয়া কখনোই উচিত নয়। সৌরজা কৌশিকের আনন্দের মাঝেই বেসুরো তাল কাটার ছন্দে বলে ওঠে, তুমি আমার কথাগুলো ইয়ার্কি ভাবলে? কৌশিক বলে, দেখো, এটা যদি সত্যি হয়, এটা আমায় আগে জানানো উচিত ছিল। তাহলে আমি এই রিলেশনে কখনোই এগোতাম না। সরি টু সে, বিয়ে অবধি এগোনো ইম্পসিবল। সৌরজা বলে, আমি তো এখন পুরো সুস্থ। কৌশিক বলে, দেখো, এইসব জেনে শুনে এই বিয়েতে এগোনোর কোনো মানেই হয় না। সারা বিকেলটাই মাটি করে দিলে, কী সব আজে বাজে বকে। তবে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তোমার কথা শোনার পর আমি রিয়েলি একটু চিন্তায় পড়ে গেছি। আমার একটু টাইম লাগবে। আমি এক্ষুনি বিয়েতে এগোতে চাইছি না। আর শোনো, আমি আজ একটু পার্সোনাল কাজে যাব। তুমি আজ প্লিজ একা বাড়ি চলে যেও। একটা সত্যি শুনে মানুষ যে এরকম এক নিমেষে পরিবর্তন হতে পারে তা আজ কৌশিককে না দেখলে সৌরজা বুঝতে পারত না। সৌরজা ভেবেছিল কৌশিক সত্যিটা শুনে ওকে আরও কাছের করে নেবে। তার বদলে এক নিমেষে দূরত্ব বাড়িয়ে নিল। এইসব হিজিবিজি চিন্তা করতে করতে একাই ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরল সৌরজা। রাতে শুয়ে আকাশ পাতাল চিন্তা সৌরজা। মা বাবা যদি আজকের কথাগুলো শোনে কৌশিক বিয়ের জন্য আরও সময় চেয়েছে, জানি না কি হবে। ভাবতে ভাবতে দু চোখের জল ভরে আসে। রাত প্রায় 12টা।
ফোনে ভেসে ওঠে সেই আগন্তুকের গলা। হলুদ শাড়িটাই দারুণ লাগছিল তোমায়। অঝরে কেঁদে ওঠে সৌরজা। কাঁদছো কেন সৌরজা? আমি কি তোমায় বিরক্ত করে ফেলেছি? তোমার সামনে বিয়ে, কৌশিক বেশ ভালো ছেলে, তুমি কেঁদো না। আমি আর তোমায় বিরক্ত করব না। কেটে যায় ফোন। আজও অজানাই থেকে যায় ফোনের ওপারের মানুষটা। সকালে অফিসে গিয়ে কাজে ডুবে যায় সৌরজা। কৌশিক আজ একটাও কথা বলেনি সৌরজার সাথে। আজ অফিস থেকে একাই বাড়ি ফেরে সৌরজা। প্রজেক্ট প্রায় কমপ্লিট। সবার শুধু আমেরিকা যাওয়া তোড়জোড় চলছে। আজ সারাদিন ওই ফোন SMS কিছুই আসেনি। রাত 12টা, কোনো ফোন আসে না। আজ নিজেই ওই নম্বরে ফোন করে। আমি আর কদিনের মধ্যেই আমেরিকা চলে যাব। যাওয়ার আগে আপনি কে শুধু এইটুকু জেনে যেতে চাই। ওপার থেকে বলে, তোমাকে যে আমার অনেক কিছু বলার ছিল, তোমার কথা রাখার আপ্রাণ চেষ্টা করব সোনাই। সকাল সকাল অফিসে এসে পৌঁছায় সৌরজা। কৌশিকের সাথে কথা বলতে গেলে কৌশিক একটু এড়িয়ে যাবার ভান করে। কৌশিক সৌরজাকে বলে, দেখো মা বাবা খুব টেনসড। কালকের কথাগুলো শুনে তারা এই বিয়েতে মত দিতে পারছে না। সৌরজা বলল, কাউকে ভালোবাসলে এরকম পরিবর্তন হওয়া যায়? তোমার যদি এমন হতো আমি কিন্তু তোমার সাথে এরকম বিহেভ করতাম না। কৌশিক বেশ ভারী গলায়, এক্সকিউজ মি, তুমি কি আমারও এইসব রোগের আশা করছো নাকি? সৌরজা বলে, তুমি আমায় ভুল বুঝছো কৌশিক। আমি তোমার খারাপ কেন চাইব? কৌশিক বলে, মা কালই অনুপা মাসিকে ফোন করেছিল। তার দেওরের মেয়ের সাথে আমার বিয়ের কথা বলেছিল। ওরা অনেক আগেই। শুধু তোমার জন্য আমি অমত করেছিলাম, কিন্তু এখন আর অমত করার কিছুই নেই। সৌরজা আর কোনো কথা না বলে বেরিয়ে যায় কৌশিকের কেবিন থেকে। ভালোবাসা নামক শব্দটা যে সময় বিশেষে পরিবর্তনশীল, সেটা আজ বোঝার সবচেয়ে বড় দিন। নিজের টেবিলে আসতেই অফিসের পিয়ন এসে একটা চিঠি দিয়ে যায় সৌরজার টেবিলে। সৌরজা খুব বিরক্তির সাথে চিঠিটা খোলে। প্রিয় সোনাই। সৌরজা না বলে সোনাই বললাম। 10 বছর আগে এই নামটাই শুনেছিলাম তোমার মা বাবার মুখে। 10 বছর পর তোমায় দেখে ভেবেছিলাম এই সেই সোনাই, যাকে হসপিটালের বেডে দেখেছিলাম শেষবার। আজ তুমি সুস্থভাবে চলছো দেখে মনটা সত্যি আনন্দে ভরে উঠেছিল। কৌশিককে দেখে মনে হয়েছিল সত্যি তুমি খুব সুখে থাকো। আজ তোমায় অনেক কিছু বলার আছে। আজ থেকে প্রায় 12 বছর আগে আমার আর পৌশালীর যাত্রা শুরু। আমি সবেমাত্র চাকরি পেয়েছি। পৌশালীও তাই। মাস দুয়েকের মধ্যেই আমরা খুব ক্লোজ হয়ে পড়ি। ও আমায় খুব ভালোবাসতো জানো সৌরজা। আমরা একসাথে কাজ শুরু করেছিলাম। ওরও তোমার মতন জ্বর আসতো। একদিন অফিস থেকে ফেরার সময় পৌশালীর খুব শ্বাসকষ্ট হতে থাকে। পৌশালীকে ডাক্তার দেখিয়ে বাড়িতে দিতে গিয়ে শুনি ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। পৌশালীর মা আমার হাত দুটো ধরে কেঁদে ফেলে। বিশ্বাস করো সোনাই, আমিও সেদিন খুব কেঁদেছিলাম। ওর নাকি লাস্ট স্টেজ। আর কিছু করার নেই, সব হাতের বাইরে। পৌশালীকে সেদিন নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরেছিলাম। পারিনি ওকে বেঁধে রাখতে। মাত্র মাস দুয়েক। পৌশালী আমায় ছেড়ে চলে যায় অনেক দূর। চাকরি বাড়ি এই ছিল আমার জীবন। জীবনে একটা মনস্থির করি, যদি পারি কোনোভাবে একজন ক্যান্সার রোগীকে বাঁচাবো। বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, যদি কাউকে কিছু সাহায্য করতে পারি। ডাক্তার সান্যাল পৌশালীকেও দেখতেন। এক সকালে হঠাৎ ফোন ডাক্তার সান্যালের, একজনের বোন ম্যারো দরকার, একবার ওনার নার্সিংহোমে আসতে। যদি আমার বোন ম্যারো ম্যাচ করে তো একটা মেয়ের জীবন বাঁচাতে পারে। মা বাবাকে জানিয়ে ছুট দিলাম নার্সিংহোম। কথায় বলে না, কপালে থাকলে সব সম্ভব। মিলে যায় বোন ম্যারো। কিন্তু কলকাতায় এত বড় অপারেশন সম্ভব নয়, যেতে হবে মুম্বাই। অবশেষে পৌঁছলাম। তোমার মা বাবার সাথে কথা আগেই হয়ে গিয়েছিল জানো। তারা ভেবেছিলেন সবই অর্থের বিনিময়ে। আমি অর্থ নিয়ে কারোর জীবন বাঁচাবো এটা আমার কল্পনার অতীত। তোমায় দূর থেকে দেখেছিলাম, সত্যিই তুমি সুন্দরী। অপারেশন সাকসেসফুল। তুমি নতুন জীবন নিয়ে বাড়ি ফিরলে। আমার মনে পৌশালীর আত্মার শান্তি। 10 বছর বাদে এই অফিসে এসে তোমায় দেখে খুব ভালো লেগেছিল। তোমায় অবিবাহিতা দেখে মনে হয়েছিল ভগবান হয়তো আমার জন্যই তোমায় এখানে রেখেছেন। কিন্তু কৌশিক আর তুমি বিয়ে করবে শুনে মনে মনে অনেক আশীর্বাদ করেছিলাম।
ভেবেছিলাম যদি আবার শুরু করতে পারি। থাক সেসব কথা, প্রজেক্ট শেষ। আমি পার্মানেন্টলি আমেরিকা সেটেলড হচ্ছি। যাই হোক, ভালো থেকো। তুমি খুব ভালো থেকো। ইতি অন্বেষ। নামটা এত চেনা লাগছে সৌরজার। ফোন নম্বরটাই কল করে। বেজে ওঠে বস অন্বেষদের ফোন। আমি সৌরজা বলছি। হ্যালো, সৌরজা বলছি। আপনি এখন ফ্রি আছেন? অন্বেষ বলে, আমি একটা মিটিংয়ে আছি। কিছু বলার ছিল? সৌরজা বলে, আমি তাহলে পরে কথা বলবো। ফোনটা কেটে সৌরজা কিছুক্ষণ চুপ করে বসে থাকে। এত বছরে মা বাবা কোনো দিনই এই নামটা মুখে আনেনি। কতবার জানতে চেয়েছি কে আমায় বাঁচিয়েছে, মা নামটা একবারও বলেনি। আজ এই চিঠি না পেলে সারা জীবন সব অজানা থেকে যেত। আজ অফিসের সময় কাটছে না। সৌরজার মাথাটা আস্তে আস্তে গরম হচ্ছে। বেলা 11টায় ফোন করে জানতে চেয়েছিলাম ফ্রি আছে কি না, আর বিকেল 5টা বাজছে, একটা রিপ্লাই নেই। অন্যদিন তো সকাল থেকে ফোন আর SMS-এর ঘটা লেগে যায়, আর আজ যেই নিজে থেকে ফোন করলাম অমনি ব্যস্ত। বেলা বাড়ে, প্রায় 7টা। অফিসের পিয়ন এসে খবর দেয়, স্যার একটু কাজে বেরিয়েছেন, আপনাকে কাল সকালে এই ফাইলটা রেডি করে দিতে বলেছে। সৌরজার ব্রহ্মতালুটা মনে হচ্ছে এবার গরম হয়ে ফেটে যাবে। দীপ্ত এসে বলল, কী রে, বাড়ি চল। কৌশিকদা তো কখন চলে গেল। সৌরজা একা বাড়ি ফেরে। দীপ্তি বলে, কিছু খাবি? বানাবো কিছু। সৌরজা বলে, বাবা কই? তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। অন্বেষ দেখে চেনো? দীপ্তি বলে, তুই এই নাম কোথা থেকে শুনলি? সৌরজা বলে, আগে বলো চেনো কি না। দীপ্তি বলে, হ্যাঁ চিনি, কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? সৌরজা বলে, আমার বস। আজ আমি সব শুনেছি। যে মানুষটা আমার জীবন বাঁচালো তাকেই তোমরা এতদিন আমার থেকে লুকিয়ে রাখছিলে। কতবার জানতে চেয়েছিলাম মা, সেই মানুষটা কে? একবার কি বলতে পারতে না? তৃপ্তি বলে, এরকমভাবে বলিস না সোনাই, ওটা তোর কষ্টের অতীত। তুই রাগ করিস না মা। তাছাড়া কৌশিকা তোর সামনে বিয়ে, তাই আর কিছু। সৌরজা বলে, থামো মা, কৌশিক আমায় বিয়ে করবে না। আমার যে অতীতের জন্য এই ভালো মানুষটার কথা আমায় বলতে পারোনি কোনো দিন, আজ সেই কথা শুনে কৌশিক অন্য জায়গায় বিয়ে করছে। ও আজ জানিয়ে দিয়েছে ও অন্য জায়গায় বিয়ে করছে। তৃপ্তি মাথায় হাত দিয়ে বসে পড়ে। মেয়ে কি বলছে? সামনে বিয়ে, সব তোড়জোড় প্রায় হয়ে এসেছে, আর এখন এই হলে মেয়েটার হবে কি? সোনাইয়ের মা বাবা আজ মহা চিন্তায়। রাত বাড়ে, ফোন আসে। সোনাই, আজ খুব ব্যস্ত ছিলাম, তাই রিপ্লাই দিতে পারিনি, রাগ করো না। সৌরজা বলে, আমি কেন রাগ করব বলুন তো? আপনার চিঠি পড়েছি, আমি এই সত্যিটা জানতাম না বলেই আপনাকে চিনতে পারিনি। অন্বেষ বলে, তোমাদের বিয়ে কবে? আমি চাই তুমি সুখী হও। সৌরজা আর বাঁধতে পারে না নিজেকে, অঝরে কেঁদে ফেলে। কৌশিক আমায় বিয়ে করবে না। আপনি আমায় কেন বাঁচালেন? আজ বেঁচেও যে আমি শেষ। এতদিন যাকে ভালোবাসলাম সেও আজ দূরে সরে গেল। কেন বাঁচালেন বলুন তো আমায়? এর থেকে আমার মরণ ভালো ছিল। অন্বেষ বলে, এ কি বলছো? মানুষ বাঁচার জন্য কত কিছু করে, আর তুমি কৌশিকের জন্য নিজের মরণ চাইছো? তোমায় এত বছর বাদে দেখে সত্যি বলবো ভেবেছিলাম, যদি আবার শুরু করতে পারি। তোমার চোখ দুটো খুব সুন্দর। কাল আমরা একটু দেখা করতে পারি? সৌরজা বলে, ঠিক আছে, গুড নাইট। পরের দিন সকালে অফিসে পৌঁছাতেই কৌশিকের সাথে মুখোমুখি। সৌরজা কোনো কথা না বলেই নিজের টেবিলে গিয়ে বসে। সারা দিনের শেষে SMS আসে, আমি ঠিক 6টায় অফিসের নিচে ওয়েট করব। সৌরজা সময় মতো নিচে নামতেই অন্বেষ বলে, আমরা একটু কোথাও বসে কথা বলতে পারি? সৌরজা আপত্তি করে না, গাড়িতে উঠে বসে। বেশ কিছুটা সময় পর একটা অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়ায়। এখানে আমার ফ্ল্যাট, মা বাবা আছেন, তারা তোমায় একবার দেখতে চেয়েছেন। সৌরজা ফ্ল্যাটে ঢুকতেই অন্বেষের মা দুহাত দিয়ে জড়িয়ে ধরে সৌরজাকে। তোর কথা কত শুনেছি, ওকে বলেছিলাম মেয়েটাকে একবার দেখব। ভগবান সেই ইচ্ছেই এই শেষ বয়সে এসে পূরণ করলো, জানিস? অন্বেষ এই অফিসে জয়েন না করলে তোকে কোনো দিনই দেখতে পেতাম না।
সৌরজা এহেন আপ্যায়নে বেশ খুশি এবং অবাক দুটোই হয়। অন্বেষের ফ্ল্যাটটা বেশ সুন্দর। অন্বেষের রুমে ঢুকতেই আরও অবাক হয় সৌরজা। একটা দেওয়ালে একটা মেয়ের ছবি। বুঝতে পারে ওটা পৌশালী। সৌরজা তাকিয়ে থাকে পৌশালীর ছবির দিকে। পিছন থেকে কখন অন্বেষ এসে দাঁড়িয়েছে বুঝতে পারে না সৌরজা। অন্বেষ বলে, আমরা কি শুরু করতে পারি না সোনাই? পিছন ফিরতেই অন্বেষ জড়িয়ে ধরে সৌরজাকে। সৌরজাও বাধা দেয় না। অন্বেষের গন্ধটা ভালো লাগছে সৌরজার। পৌশালীর ছবির দিকে তাকিয়ে সৌরজা ধন্যবাদ দেয়। মনে মনে বলে, তোমার জন্য আজ এই মানুষটাকে এত কাছের করে পেয়েছি। তুমি ভালো থেকো পৌশালী। 1 মাস কেটে গেছে এই দিনটার। আজ অন্বেষ আর সৌরজার বিয়ে। গায়ে হলুদ হয়ে গেছে। গোধূলি লগ্নে বিয়ে। সারা বাড়ি হইচই। তৃপ্তি আজ খুশিতে কেঁদে ফেলে মেয়েকে জড়িয়ে ধরে। বিয়ের পরের দিন সৌরজার শ্বশুরবাড়িতে পদার্পণ। বৌভাতের পরের দিনই ওরা আমেরিকা যাবে। প্যাকিং কমপ্লিট। ফুলশয্যার রাতে আদরে ভরিয়ে দেয় অন্বেষ সৌরজাকে। পরের দিন সবাই এয়ারপোর্টে এসে পৌঁছায়। কৌশিকও বাদ পড়েনি। দীপ্ত সব ঘটনা কিছুটা শুনেছে। অন্বেষকে বস হিসেবে পেয়ে ও নিজেকে খুব গর্বিত মনে করে। ফ্লাইট ছাড়ে। কৌশিক কিছুটা স্বভাবগত দোষে সৌরজার পাশে এসে বসে। অন্বেষ এসে হাসতে হাসতে কৌশিককে বলে, ভাই, তোমার সিটটা পিছনে। এত দূরের রাস্তা, বউকে কি একা ছাড়া যায়? আমায় যে তার পাশেই থাকতে হবে। সৌরজা হেসে ফেলে। অন্বেষ সৌরজার কানের কাছে গিয়ে বলে, তুমি যে আমার মনের মণিকোঠার সর্বক্ষণের সম্পদ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।